এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন শফিক মুন্সি, যাচ্ছি তার কাছে। শফিক, আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা হয়েছে, তার মধ্যে এনসিপি ছিলেন, জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতারা ছিলেন। তো শুরুতেই আপনার কাছে জানতে চাই যে এনসিপির অবস্থান কী ছিল বৈঠকে? ধন্যবাদ রুদ্র আপনাকে। মূলত আজ জামাত এবং এনসিপি দুই দলের যে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, সেটি কিন্তু গতকাল যে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ছিল তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ এই বৈঠকটি হয়েছে। এবং এই দুটি বৈঠকেই মূলত নির্বাচন, আগামী জাতীয় নির্বাচন কেন্দ্রিক নানা আলাপ আলোচনাই মূলত করেছে। আমরা যদি একটু দেখে আসি, মূলত এনসিপির অবস্থানটি ছিল এই যে যেহেতু তারা জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠান সেটিতে অংশ নেয়নি এবং স্বাক্ষর করেনি এখন পর্যন্ত, তো সেই বিষয়টি আজকে তারা প্রধান উপদেষ্টার কাছে পরিষ্কার করেছে যে কী কারণে তারা স্বাক্ষর করেনি। তারা বলছে যে জুলাই সনদ বাস্তবায়নের একদম সঠিক রূপরেখা যদি পায় তাহলে তারা হয়তো বা জুলাই সনদ সই করতে পারে। একই সাথে তারা এই কয়েক মাস যাবৎ যে নির্বাচন কমিশনের সাথে তাদের প্রতীক সংক্রান্ত একটি জটিলতা আছে, সেই প্রসঙ্গে কিন্তু তারা আজ আলোচনা করেছে। তারা বলেছে যে ইসি তাদের সাথে নিরপেক্ষ আচরণ করছে না এবং তারা ইসি পুনর্গঠনের দাবিও কিন্তু আজ জানিয়েছে। একই সাথে তারা যে বিষয়টি আজকে সাফ জানিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টাকে যে শাপলা ব্যতীত অন্য কোনো প্রতীক যদি তাদেরকে দেওয়া হয় তাহলে আগামী জাতীয় নির্বাচনে হয়তো বা এনসিপি অংশ নাও নিতে পারে, এমনটাও তারা দলের পক্ষ থেকে জানিয়েছে। এবং দলের পক্ষ থেকে একটি বিষয় আজ সাংবাদিকদের কাছে পরিষ্কার করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির নেতারা বলেছেন যে ছাত্র উপদেষ্টাদের নিয়ে রাজনৈতিক নানা আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু উপদেষ্টা পরিষদে যারাই আছে তারা সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের পরামর্শ এবং সুপারিশেই এই উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছে এবং তাদের মধ্যে ছাত্র উপদেষ্টা ব্যতীত অন্য অনেক উপদেষ্টার নামেও নানা বিতর্ক আছে এবং এই বিতর্কিত যে উপদেষ্টা তাদের বাদ দিয়ে সামনের দিনে উপদেষ্টা পরিষদ যেন পুনর্গঠন করা হয় সে বিষয়ে কিন্তু তারা জামাতের অবস্থান সম্পর্কে জানতে চাই। তারা বলছিলেন নভেম্বরে জুলাই সনদ নিয়ে গণভোটের একটা দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন থেকে। গণভোট সম্পর্কে তারা আজকে কি বলেছেন? রুদ্র, গণভোট সম্পর্কে যে বিষয়টি তারা বলেছেন যে তাদের যে অবস্থান সেটি কিন্তু পুনর্ব্যক্ত করেছে প্রধান উপদেষ্টার কাছে। তারা বলেছে যে জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট না হয় তাহলে জুলাই সনদ এবং গণভোট নিয়ে পরবর্তীতে কিন্তু ভবিষ্যতে যে কেউ নানা আইনি প্রশ্ন তুলতে পারে। এ ব্যাপারে যদি আমরা আজকে একটু চুম্বকাংশ দেখে নেই যে সাংবাদিকদের কাছে তারা যে বিষয়গুলো তুলে ধরেছে এই উপদেষ্টার সাথে বৈঠক পরবর্তী সময়, তারা বলেছে যে আগামী নভেম্বরে জুলাই সনদ নিয়ে গণভোট তারা করতে চায় এবং এ ব্যাপারে কিন্তু তারা ইতিমধ্যে আরও কয়েকটি দলের সাথে নিয়ে রাজপথে সরব আছে, তারা আন্দোলন করে আসছে এবং এই জুলাই সনদ গণভোট হয়ে যাওয়ার পর আগামী জাতীয় নির্বাচন তারা প্রত্যাশা করে। কারণ আগামী জাতীয় নির্বাচনের আগে যদি গণভোটটি হয়ে যায় তাহলেই কিন্তু সেটি আইনি ভিত্তি পেতে আর কোনো বাধা থাকবে না বলে জামাতের অবস্থান। এবং তারা যে বিষয়টি বলছে যে গতকাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিএনপি যেমনটি দাবি করেছে যে নির্বাচন ও গণভোট একসঙ্গে দেওয়া, সেই দাবিটি আসলে একটি জটিলতা তৈরি করতে পারে বলেও জামায়াত আজকে জানিয়েছে। এবং জামায়াত যে বিষয়টি বলেছে যে কয়েকজন উপদেষ্টা কিন্তু নানাভাবে নানা দলের সাথে জড়িয়ে পক্ষপাতমূলক আচরণ করছে, যেটি কিন্তু অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে জানিয়েছে জামায়াত। বিএনপির শক্ত অবস্থানে তাদের দাবি নিয়ে বিএনপি আজ কি দাবি দাওয়া উপস্থাপন করলো? আচ্ছা, বিএনপির নীতি নির্ধারণ পর্যায়ের দুজন নেতা কিন্তু আজ একটি বিষয় উল্লেখ করেছেন। তারা বলেছেন যে উপদেষ্টা পরিষদ যদি নিরপেক্ষ না হয় তবে আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষতা হওয়া নিয়ে একটা শঙ্কা দেখা দেবে। এ বিষয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, আমরা এখন দেখে আসবো সেটি। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নে উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বেশ কিছু দাবিও জানায় বিএনপি। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো দলের লোক সরকারে রেখে আগামী নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয়, তাই অন্তর্বর্তী সরকারও ভোটের সময় তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে পারবে না। যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোনো দলের সাথে সম্পৃক্ত আছে তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে না। বিভিন্ন দাবিতে যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে আমির খসরু বলেন, নির্বাচনের আগে অহেতুক যারা রাস্তায় নামছে তারা গণতন্ত্রের বিপক্ষে যাচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা হচ্ছে বিভিন্ন দাবি দেওয়া তুলে রাস্তায় গিয়ে, এগুলো তো রাস্তায় যাওয়ার তো দিন শেষ হয়ে গেছে।
শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে, এখন যাবেন জনগণের কাছে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এই সরকারের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের সম্পর্কিত কোনো লোক থাকেন তো তাকে তো রাখা যাবে না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হচ্ছে নির্দলীয়। তো নির্দলীয় হলে তাহলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা থাকবে কি করে বা রাজনৈতিক দলের লোক থাকবে কি করে? এটা না সরালে পরে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। প্রশাসনে ফ্যাসিস্টের সহযোগীদের রেখে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে দাবি করেন বিএনপি নেতারা। এটুকুই বলতে চাই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এখানে আপনাদের বিএনপির অবস্থান নিয়ে আমরা কথা বলছিলাম, তারা কি বলছেন? হ্যাঁ রুদ্র, আমরা যে বিষয়টি আসলে দেখছিলাম যে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে দুজন শীর্ষ নেতা আজ যে বিষয়টি শঙ্কার সাথে প্রকাশ করেছেন যে এই অন্তর্বর্তী সরকার যদি পুরোপুরি নিরপেক্ষ না হয় তবে আগামী জাতীয় নির্বাচনও নিরপেক্ষ হবে কিনা সে বিষয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন। আমরা যদি একটু দেখি, মূলত দলটির শীর্ষ নেতা রুহুল কবির রিজভী তিনি যে বিষয়টি বলছেন যে দলীয় লোক সরকারে রেখে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি কিন্তু আসলে বিষয়টি ইঙ্গিত করছেন দুজন ছাত্র উপদেষ্টার দিকে, এবং তিনি বলছেন যে এই ছাত্র উপদেষ্টা দুজন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির সাথে জড়িত বিধায় আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি আসলে তার নিরপেক্ষতার প্রশ্নে সামনে নানাভাবে আসলে জড়িয়ে যেতে পারে। এবং তিনি যে বিষয়টি আসলে উল্লেখ করছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যদি থাকে তাহলে সেই জায়গায় পরিপূর্ণ নিরপেক্ষতার অবস্থান যদি স্পষ্ট না করতে পারে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের যে মূল কনসেপ্ট সেই কনসেপ্টটাই আসলে একটু বাধাগ্রস্ত হবে। অন্যদিকে ভোটের আগে দাবির নামে রাস্তায় নামা গণতন্ত্র বিরোধী হিসেবে কিন্তু এই দুজন নেতা উল্লেখ করছেন। তিনি এই বিষয়টি আসলে ইঙ্গিত করছেন জামায়াত সহ অন্য যে 7 থেকে 8টি রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষর করার পরও নানা দাবিতে রাস্তায় নিয়ে নেমেছে তাদের প্রতি, এবং তারা বলছে যে এই আসলে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাস্তায় তারা সকলে একসাথে ছিল, কিন্তু এখন আসলে রাস্তায় নেমে নানাভাবে দাবির পক্ষে জোরালো আওয়াজ তুলে অন্তর্বর্তী সরকারের যে গণতন্ত্রের পথে যাত্রাটা সেটি আসলে বাধাগ্রস্ত করা হচ্ছে। তিনি অভিযোগ এটাই করেছেন, এবং তিনি যে বিষয়টা বললেন যে আগামী জাতীয় নির্বাচনে ভালো করার জন্য এখন আসলে রাস্তায় না নেমে জনগণের কাছে যাওয়াটা জরুরি। অন্যদিকে কিন্তু এই দুই নেতাই একটি বিষয় উল্লেখ করেছে যে বিগত 17 বছর যাবৎ যারা সরকারের সাথে নানাভাবে জড়িত ছিল, বিশেষ করে আমলাতন্ত্রে যারা ছিলেন তারা কিন্তু এখনও বহাল আছে, এবং এই প্রশাসনে যারা এভাবে বিগত সরকার আমলে নিয়োগকৃত কিংবা সরকারের সাথে যাদের ভালো সম্পর্ক ছিল তারা এভাবে যদি প্রশাসন চালাতে থাকে তাদের দিয়ে আগামী নির্বাচন অনেকটা প্রশ্নবিদ্ধ হবে আর কি। নিরপেক্ষতার ঊর্ধ্বে ওঠার যে প্রধান উপদেষ্টার একটা কমিটমেন্ট সেই কমিটমেন্টটা আসলে বাধাগ্রস্ত হবে। বিএনপির কিন্তু এমনই দাবি। ফ্যাসিস্টের দোসরদের অপসারণের যে দাবিটা তারা তুলেছেন, এই দোসর বলতে তারা কাদেরকে বোঝাচ্ছেন? তারা একদম স্পেসিফিক যে বিষয়টি বলছেন যে গত 17 বছর যাবৎ নানাভাবে বিগত সরকারের স্নেহভাজন অনেকে প্রশাসনের ঊর্ধ্বতন পদে গিয়েছেন, নানাভাবে তারা নিয়োগ লাভ করেছেন, এবং তারা নানাভাবে ওই বিগত সরকারের অংশ হিসেবে কাজ করেছে। তো তারা যদি সামনের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকে তবে সেই নির্বাচনটি আসলে সুষ্ঠু কতটুকু হবে সে বিষয়ে সংশয় প্রকাশ করছে বিএনপি। একই সাথে নিরপেক্ষতার যে প্রশ্ন সেটি ঊর্ধ্বে উঠে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে কিনা সেই বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই বিভিন্ন প্রশাসনের সাথে যারা জড়িত ছিল, প্রশাসনের যারা বিভিন্ন দায়িত্ব পালন করেছে, তারা যদি সামনের নির্বাচনও দায়িত্বে থাকে সে বিষয়টি আসলে উল্লেখ করছে বিএনপি। শফিক, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে মত বিনিময় হয়েছে সেই মত বিনিময়ের বিস্তারিত জানছিলাম সহকর্মী শফিক মুন্সির কাছ থেকে।